স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবণী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। দর্শক, 5টি দুর্বল ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আজ আমাদের সঙ্গে আছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। আমরা জানব ব্যাংকটির চ্যালেঞ্জ, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ আপনাকে। জি, 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংকের যাত্রা শুরু হচ্ছে। এমনকি এই 5টি ব্যাংক গুরুতর আর্থিক সংকটে ছিল। এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফেরাতে আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? আমি একটু রিভাইজ করে কথাটা বলি। সেটা হচ্ছে, সরকার একটা নতুন ইসলামী ব্যাংক করেছেন রাষ্ট্র মালিকানাধীন, এবং সেটাই এই দুর্বল 5টি ব্যাংক মার্জ হবে, এবং সরকার এটাকে সর্বোচ্চ পরিমাণের পেইড আপ ক্যাপিটাল দিয়ে দৃশ্যত বাংলাদেশে একটা লার্জেস্ট ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইতিবাচক, সেটা হচ্ছে এই যে সরকার অনুভব করেছেন যে এখানে যারা আমানতকারী ছিলেন তাদের আমানতকে নিরাপদ রাখা এবং তাদের আমানত প্রয়োজন মাফিক তারা যেন নিতে পারেন, সেটা দায়িত্ব সরকার গ্রহণ করেছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে, সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল দিয়ে একটা লার্জেস্ট ব্যাংক তৈরি করেছে, তার সাথে এটাকে মার্জ করছেন। অর্থাৎ গভর্নমেন্ট দায়সারাগোছারভাবে গ্রহণ করেননি, প্রথমে একটা বড় স্টেপ নিয়ে ফেলেছেন এটা করার জন্য। সুতরাং আমরা আশা করছি যে এখানকার যারা আমানতকারী তাদের এ ব্যাপারে স্বস্তি বোধ করা যুক্তিসঙ্গত কারণ আছে। শুধু একীভূত করা যেই 5 ব্যাংক, এই ব্যাংকে কিন্তু 75 লাখ গ্রাহক আছে। 75 লাখ গ্রাহকের দায়ভারও কিন্তু এখন আপনার কাঁধে, যেহেতু আপনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 75 লাখ গ্রাহকের একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে নিচ্ছেন? চ্যালেঞ্জের প্রথম আমি যদি বলি যে একটা নীতিগত বিষয়, গভর্নমেন্ট অত্যন্ত রাইট ডিসিশন এবং রাইট নীতিমালা গ্রহণ করেছেন। তারা সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই 75 লাখ গ্রাহককে নিয়ে আমরা একটা নতুন ইসলামী ব্যাংকের যাত্রা শুরু করব। সুতরাং এটি হলো নীতিগত দিক থেকে গভর্নমেন্ট এটা করেছেন। দ্বিতীয় হচ্ছে আইনগত বিষয়, এবং আইনগত বিষয়েও ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা 2025 এটা গ্রহণ করা হয়েছে, এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য স্টেক হোল্ডার সবাই কাজ করছেন। তৃতীয় আসে এই আইন কার্যকর করার জন্য যে বিধিবিধান, সেটা বাস্তবায়নের জন্য কিছু প্রশাসনিক এবং আইনগত বিধিবিধান আছে, বিধিবিধান তৈরি করা, এবং এই টেকনিক্যাল কাজগুলো করার জন্য বাংলাদেশ ব্যাংকে প্রায় 5-6টা টিম কাজ করছে, তারা রাত দিন কাজ করছে। যেমন গুরুত্বপূর্ণ হলো আইটি ইন্টিগ্রেশন, কারণ প্রত্যেকটা ব্যাংক তো আইটি সিস্টেমে চলে। এই 5টা ব্যাংকের 5 ধরনের আইটি সিস্টেম আছে, সেটাকে একটা কাস্টমাইজ করে একটার মধ্যে নিয়ে আসা, একজন গ্রাহকও যাতে এই সিস্টেমের বাইরে না থাকে সেজন্য কাজ চলছে। 75 লাখ গ্রাহকই এই নতুন ব্যাংকে মার্জ হয়ে যাবে, তাদের নতুন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আগের ওপেনটা আর থাকবে না। সেটার জন্য তো আর গ্রাহককে যেতে হবে না, গ্রাহকের যেতে হবে না, একটা নতুন কোড দিয়ে তারপর তাদের আইটি সিস্টেমের মাধ্যমে সেটা করা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে এখানকার জনবল, এটার ইন্টিগ্রেশন, অর্থাৎ এই 5টা ব্যাংকের এতগুলো জনবল। জি, আমি প্রশ্নে আসবো। প্রায় 16,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। ওইটা তো 5টা ব্যাংক ছিল, 5টা ব্যাংকের শাখা ছিল, উপশাখা ছিল, ওই জায়গাগুলোতে এত পরিমাণে জনবল লেগেছে, কিন্তু আপনাদের তো একটা ব্যাংক। সেক্ষেত্রে একটা ব্যাংকে কি ওই যত জনবল ছিল সবার জায়গা হবে এখানে, নাকি তাদের জন্য আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে? এইটার উপরেও কাজ চলছে, এবং একটা অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়ে গেছে। সেখানে জনবলের পরিমাণ নির্ধারণ করা হবে, এবং সেখানে বিভিন্ন স্টেজের লোক তো নিঃসন্দেহে লাগবে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। অনেক শাখা প্রশাখা আছে, সেটা যেমন একটা সত্য, আবার অনেক গ্রাহক আছে, এটাও তো সত্য, তাদেরকে তো আবার সার্ভিসই দিতে হবে, সেটাও আরেকটা বিষয়। এরপরে আছে এর মধ্যে কিছু যারা অনিয়মের সাথে জড়িত ছিল, সেটা দেখার বিষয় আছে। পুরোনো কর্মীদের মধ্যে যারা সততা দক্ষতার সাথে কাজ করছেন, অবশ্যই তাদেরকে আমরা রাখবো, কোনো সন্দেহ নাই। আর যদি কেউ কারোর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকে, সেটা আইন অনুযায়ী সুবিচার করা হবে। আপনি তো ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, এই সমস্ত কিছু নিশ্চিত করতে কি কাজ করছেন? আমার প্রথম কাজ হচ্ছে মানুষের আস্থা অর্জন করা। মানুষকে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং সরকার কাদেরকে দায়িত্ব প্রদান করেছে, এবং সেখানে যে সমস্ত লোক এটার নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে মানুষের আস্থা আছে কিনা। তার মানে সামটাইমস পার্সোনালিটি ম্যাটার্স, মানুষ এটা দেখতে চায়।
যেখানে কারা আছে তার উপর আমি আস্থা রাখতে পারি কিনা, এবং গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো বা এই ব্যাংকের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হবে সেটা গ্রহণযোগ্যতা অর্জন যদি করতে পারে, সেটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ৭৫ লাখ যদি আমাদের প্রতি আস্থা স্থাপন করে, অবশ্যই এই ব্যাংকটা ঘুরে দাঁড়াতে খুব কঠিন কাজ হবে না। আমরা কিন্তু দেখেছি যে যেই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে, এখানে ব্যাংকিং খাতে খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক কিন্তু খুব একটা নেই। তো একটা ব্যাংক চালাতে যেটা দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করে করা হচ্ছে, সেই ব্যাংকটাকে পরিচালিত করতে যদি অভিজ্ঞ লোক না থাকে, সেটা আসলে কতটা সামনে এগিয়ে যাবে সাফল্য? একটা দুটো পার্ট, একটা হচ্ছে যে বোর্ডের মধ্যে ব্যাংকার থাকা, এটা অলরেডি বাংলাদেশ ব্যাংকের একটা অর্ডার আছে, যেখানে বোর্ডে একজন ব্যাংকার নিতে হবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিতে হবে, একজন লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের লোক নিতে হবে। সেটা অলরেডি ইনবিল্ট আছে এবং গভর্নমেন্ট খুব শীঘ্রই এক্ষেত্রেও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এসব কয়েকজনকে দেবেন। আর নাম্বার 2, ইন অপারেশনাল ম্যাটার্স সেটা তো এমডি, তিনি অবশ্যই ব্যাংকার হবেন এবং তার সাথে যারা কাজ করে পুরো টিমটাই তো ব্যাংকের অভিজ্ঞতা সম্পন্ন কাজ। বোর্ডের কাজ তো শুধু পলিসি ফ্রেম করা, তো সুতরাং এখানেও কম্বিনেশনই থাকবে। আর গভর্নমেন্ট তো অলরেডি ঘোষণাও করেছে এটা আলটিমেটলি আস্তে আস্তে প্রাইভেট সেক্টরের দিকে এগিয়ে যাবে। আমরা তো অনেক দিন ধরেই শুনছি যে 2 লাখ টাকা পর্যন্ত যেই আমানতের অর্থ দ্রুত ফেরত দেওয়া হবে, সেই দ্রুতটা আসলে কবে? এবার স্পেসিফিক ডেট বলা কঠিন, এজন্যে যে এই মার্জার প্রক্রিয়ায় কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে, কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে। যেমন আমি আগেই বলেছি যে একটা অর্ডিন্যান্স হয়েছে, কিন্তু অর্ডিন্যান্সের আওতায় একটা রেজুলেশন স্কিম হবে, অর্থাৎ এই মার্জার প্রক্রিয়াটা কিভাবে শেষ করা হবে ধাপে ধাপে, এবং আমাদের নর্মাল লেনদেন যেটা আপনি বললেন এইটা কবে নাগাদ শুরু করা যাবে। তো সেটার উপরে আমরা খুব দ্রুত আমরা করার চেষ্টা করছি। এমনও কিন্তু কথা আছে যে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই টাকা পয়সা দেওয়ার রিলেটেড বিষয়টাকে, যেহেতু গভর্নর বারবারই বলছে যে আমরা এই সপ্তাহেই শুরু করব টাকা দেওয়া, এই সপ্তাহে শুরু করব, কিন্তু আসলে সেই রকম কিছু দেখা যাচ্ছে। গভর্নর সাহেবের তো প্রত্যাশা আছে, আমাদের অর্থ উপদেষ্টারও নির্দেশনা আছে, যত দ্রুত সম্ভব আপনারা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু বড় একটা অঙ্কের ব্যাংকিং বিষয় ডিল করতে হবে, অর্থ ডিল করতে হবে, সুতরাং এখানে আমাদের সতর্কতার সাথে অগ্রসর হওয়া উচিত। বিশেষ করে যে আইটি সিস্টেমে যদি কোনো ধরনের এরর থেকে যায়, এটা বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কা থাকে, সেটা যাতে না হয় এই জন্য আমরা অনেক সতর্কতার সাথে আগাচ্ছি। আমরা কিন্তু শুরু থেকেই শুনছি 2 লাখ টাকার কথা, যে 2 লাখ টাকা করে আমানতকারীদেরকে দেওয়া হবে। এই 2 লাখ টাকার বিকল্প কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, বিকল্প না, এই 2 লাখ প্লাস এই 2 লাখ তো প্রথমবারের কথা বলা হয়েছে, এরপরও ধাপে ধাপে আরও অ্যামাউন্ট দেওয়া হবে। তো সেটার ডিটেইলিংটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা সেটাই ফলো করব। যেমন একটা হাইপ তৈরি হয়েছিল যে ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে, পরিচালনা পর্ষদের একটা বোর্ড মিটিংও হয়েছে, প্লাস হচ্ছে টাকাও দিয়ে দিচ্ছে, বিষয়টা খুব তাড়াহুড়া ছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে সব কিছুতেই হয়তো বা কাজ চলছে, কিন্তু দৃশ্যমান তেমন কোনো কাজ যারা আমানতকারী তারা কিন্তু চোখে দেখেনি এখন পর্যন্ত, যেহেতু আপনাদের অ্যাকাউন্টে টাকাও জমা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের। না, সম্মিলিত ইসলামী ব্যাংকের হয়েছে, কিন্তু পদ্ধতিগতভাবে এই 5টা ব্যাংকের নামে আলাদা আলাদা আবার 5টা অ্যাকাউন্ট হবে, সেখানে তাদের চাহিদা মোতাবেক কিন্তু আবার টাকা ট্রান্সফার করা হবে। তো সুতরাং অনেকগুলো পদ্ধতিগত বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই তো একটু ধীরে সুস্থেও অগ্রসর হওয়া দরকার, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটার। এজন্য তাড়াহুড়া না করাই ভালো। কিন্তু আমরা গ্রাহকদেরকে এই আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ শীঘ্রই শুরু হবে এবং সরকারের ঘোষণা মোতাবেক আপনারা আপনাদের টাকা উত্তোলন বা লেনদেন করতে পারবেন। বরং আমি গ্রাহকদেরকে রিকোয়েস্ট করব, একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত আপনারা টাকা তুলবেন না। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারবো। এই অনুরোধ কিন্তু গভর্নর স্যার ইভেন এইটার সাথে রিলেটেড যারা তারা বরাবর অনেক দিন থেকেই করে আসছে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। স্যার, আমরা যে বিষয়ে কথা বলছিলাম গ্রাহকের আমানতের নিয়ে, যাদের আমানতের পরিমাণ অনেক বেশি তাদের আমানত কি আপনাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে, নাকি আমানতের বিপরীতে তাদের ব্যাংকে শেয়ার দেওয়া হবে, এমন কোনো সিদ্ধান্ত কি এসেছে? এটা আমি একটু আগে কিন্তু উল্লেখ করেছি যে বাংলাদেশ ব্যাংক এই মার্জার প্রক্রিয়াটাই একটা নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, যেহেতু ঘোষণাই করা হচ্ছে যে প্রত্যেকের ডিপোজিটরদের আমানত সংরক্ষিত, অর্থাৎ আপনি পুরো টাকাটাই পাবেন, কিন্তু একসঙ্গে না, এটা ধাপে ধাপে পাবেন। হতে পারে, সাপোজ আমি উদাহরণ দিলাম যে মনে করেন একজনের 3 মাসের একটা ফিক্সড ডিপোজিট আছে,
আমরা তাকে রিকোয়েস্ট করবো যেটাকে আপনি 6 মাসে 1 বছর করে দেন। যার 5 বছরের ডিপোজিট আছে আমরা ওইটাকে 10 বছর করে দেন, অর্থাৎ আপনার এটা থাকলো কিন্তু আপনার প্রফিট এখানে অলরেডি আপনার এখানে কাউন্টেড হয়ে যাবে। তো সুতরাং একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সবাইকে আমাদের সাথে রাখি আমরা সামনের দিকে চলতে চাই। এই 5 ব্যাংকের আমানতের যেই পরিমাণ, আমানতের প্রায় 77% খেলাপি ঋণ আদায়ে এই ব্যাংকগুলোর আপনার কি কোনো পরিকল্পনা বা কোনো পরামর্শ আছে কিনা? না, এক্ষেত্রে এক হচ্ছে যে খেলাপি ঋণগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে এ ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে, তো সেটাই আমরা হুবহু ফলো করব। প্লাস এখানে কিছু লিগ্যাল কিছু ম্যাটার্স আছে, ইতিমধ্যে অনেক মামলা টামলাও হয়েছে, দুদকের মতো উদ্যোগী আছে, সেগুলো একভাবে ডিল করা হবে। এবার সেটা আমরা এক্সপার্ট লিগ্যাল প্যানেল তৈরি করে আমরা ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করার চেষ্টা করব। আর যারা রেগুলার আমাদের সাথে আছে বিনিয়োগকারী আছেন তাদেরটা যদি রিশিডিউলিং করতে হয় বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রক্রিয়াগুলো বৈধভাবে করা যাবে সেটা অবশ্যই আমরা সেভাবে অগ্রসর হবো, কারণ আমরা আমানতকারীদেরকে আমাদের সাথে নিয়েই তো চলতে চাই। ব্যাংকে তো বিজনেস করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, সুতরাং সেটা যতটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারি সেটাই চেষ্টা করব। নতুন ব্যাংকে গ্রাহকদের আকৃষ্ট করতে কোনো ধরনের ইনোভেশন আনছেন কিনা? এছাড়া কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে এই ব্যাংক গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এবং ইসলামিক ব্যাংকিংয়ে তো অনেকগুলো প্রোডাক্ট অলরেডি মার্কেটে আছে, তার মধ্যে কোনোটা বেশি জনপ্রিয়তা, কোনোটা একটু কম আছে। আমার একটা ফিলিং হচ্ছে ইসলামী ব্যাংকিং সিস্টেমকে উপরের স্তরের লোকদের চাইতে নিচের স্তরের লোকদের, সাধারণ মানুষের সুবিধার জন্য নিয়ে যেতে হবে। এসএমই প্রতি গুরুত্ব দিতে হবে। আমি আবার এসএমই ফাউন্ডেশন আমার হাতেই গড়া, আমি এমডি ছিলাম, ফার্স্ট এমডি। এখানে এসএমইর ক্ষেত্রে আবার একটা ভুল ধারণা আছে, কেউ এসএমই ট্রেডিং করেন, কিন্তু আমরা এসএমই ট্রেডিং না, এন্টারপ্রেনারশিপ বাড়াতে চাই, এন্টারপ্রেনার তৈরি করতে চাই, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, প্রোডাক্টিভ সেক্টর আমরা এটা কাজটা করতে চাই। সুতরাং এটা সাধারণ মানুষের কাছে যাতে এইটা নিয়ে যাওয়া যায় সেই প্রোডাক্টটি আমরা প্রমোট করার চেষ্টা করব। এটা আমাদের আগে আমরা দেখেছি ইসলামী ধারার যতগুলো ব্যাংক ছিল, হয়তোবা মুখে ইসলামিক ধারার ব্যাংকের কথা বলছে, আসলে কার্যক্রম কি সেই শরিয়া ভিত্তিক যেই মনোভাব বা ওইটা কি ছিল, বা আপনার এই যেই ব্যাংকটা হচ্ছে ওইটাতে আপনি কি শরিয়া ভিত্তিক ধারার যে ব্যাংক, ওই ব্যাংকের প্রতি আপনার গুরুত্ব কতটা থাকবে? এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, তারা একটা বাংলাদেশ ব্যাংকের একটা সেন্ট্রাল শরিয়া বোর্ড করেছে, যেটা অতীতে ছিল না। অর্থাৎ অন্যান্য ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলো, শরিয়া বোর্ডগুলো কি কাজ করছে এটা মানে ওভারসি করার জন্য কোনো বডি ছিল না, এটা হয়ে গেছে। আমি এটাকে অত্যন্ত পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জন্য ধন্যবাদ দিতে হয় যে এরকম একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ তিনি নিয়েছেন। প্লাস এখন আবার একটা ইসলামিক ব্যাংক অর্ডিন্যান্স হতে যাচ্ছে, সেটা হলে পরে এটাকে রেগুলেট করার জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু চলে আসবে। আর শরিয়া ভায়োলেশনটা যাতে কেউ না করতে পারে সেই জন্যে সেন্ট্রাল শরিয়া বোর্ড তো আছেই, কিন্তু আমাদেরও আমরা একটা স্ট্রং শরিয়া বোর্ড আমরা গঠন করতে যাচ্ছি। আশা করি আমরা আগামী সপ্তাহে আমাদের নেক্সট মিটিংয়ে হয়তো আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলব। এবং থার্ড কথাটা হচ্ছে কি, যে শরিয়া বোর্ড শুধু থাকলে হয় না, তার ইন্ডিপেন্ডেন্স থাকা দরকার। সেজন্য কোনো ভয় ভীতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো মশালা বা কোনো ফতোয়া না দেয়। সুতরাং তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দিতে পারে সেটাকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, এবং এই জন্য বেস্ট ইসলামিক স্কলারদেরকে আমরা এখানে শরিয়া বোর্ডে আনার জন্য চেষ্টা করব। আসলে আমরা যেরকম দেখেছিলাম আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে, সেখানে আসলে কিন্তু বিষয়টা ছিল একদম মানুষের কল্যাণে কাজ করা, জনগণের কল্যাণে। সেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রথম প্রোডাক্ট এনেছিল, তারপরে কিন্তু আমরা ওরকম কিছু দেখিনি। আপনাদের ওইরকম কোনো প্ল্যান আছে কিনা? না, আপনি মানুষের কল্যাণের সাধারণ সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইসলামী ব্যাংকেরই কিন্তু একটা কিছু জাকাত ফান্ড থাকে, আবার অন্য আরও কিছু মানুষের সিএসআর ফান্ড থেকে শুরু করে আরও কিছু কাজ করা যায়। তা আমাদের অলরেডি একটা চিন্তাভাবনা আছে যে সাধারণ মানুষের কল্যাণে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বা শিক্ষা স্বাস্থ্যের সেবার ক্ষেত্রে কি কন্ট্রিবিউট করা যায় সেটা অবশ্যই আমাদের সিরিয়াসলি মাথায় আছে। এই ব্যাংকটা গঠন করার আগে অনেক আলোচনা ছিল, অনেক সমালোচনাও ছিল যে আসলে এতগুলো দুর্বল ব্যাংক একসাথে নিয়ে আরেকটা ব্যাংক গঠন করা মানে এটাও আবার ডুবে যাবে, এই ধরনের একটা ব্যাপার ছিল। ওই ধারণা থেকে আসলে আপনারা যেহেতু এখন সব প্রস্তুত, কার্যক্রম শুরু হবে, ওই ধারণা থেকে আসলে কতটা পজিটিভ ভাইব আনতে পেরেছেন? এখন পজিটিভ কিছু করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার পজিটিভলি অবশ্যই আমরা সেটা করব। প্রফেশনালি এটাকে একটা বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করার মতো একটা প্রতিষ্ঠানকে এটা গড়ে তোলার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব।
আগামী 2 বছর পর সম্মিলিত ইসলামী ব্যাংককে আপনি কোন জায়গায় দেখতে চান? 2 বছর না, আমি ইতিমধ্যে একটু বলেছি যে আমরা 3 বছরের মধ্যে একটা জায়গায় দাঁড়াতে চাই। আশা করছি বিশেষ করে আমরা এখানে আরও ইনভেস্টর, আমরা আশা করছি দেশ বিদেশ থেকে এখানে ইনভেস্টর চলে আসবে, তারা এখানে শেয়ার নিতে পারবে। তো সেভাবে সুকুক বন্ডের কথা বলা হচ্ছে, সেটাকে পপুলার করার চেষ্টা করব। এবং গ্লোবালি ইসলামিক ফাইন্যান্সের কিন্তু একটা বিশাল পটেনশিয়াল আছে। তো সুতরাং আমরা সে গ্লোবাল মার্কেটের সাথেও যাতে লিঙ্ক করতে পারি, সেটা যদি আমরা করতে পারি, এবং লোকাল, আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামিক ব্যাংকিং দারুণ পপুলার। সুতরাং আমি যদি গ্রাহকদের দিক থেকে সে সারাটা পাই আর বড় কিছু ইনভেস্টর পাই, তাহলে এটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর গভর্নমেন্টের যেহেতু ফুল সাপোর্টটা থাকবে। আমি আবারও আমানতকারীদের কথা একটু ফিরতে চাই। আমানতকারীদের যাদের টাকা আছে 2 লাখ টাকা করে আপনারা বলছেন যে শুরুতেই দিয়ে দিবেন, কিন্তু আমার মনে হয় বা সবারই হয়তো বা প্রত্যাশা যে যাদের একটু বড় অ্যামাউন্ট আছে তাদের ব্যাপারে আপনাদের যে পরিকল্পনা সেটা একটু সুস্পষ্ট কোনো, হয়তো বা বাংলাদেশ ব্যাংক এখনও এরকম কোনো অর্ডিন্যান্স দেয়নি, আপনার কি সুস্পষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? না, এটা আমার পরিকল্পনা থাকলে তো হবে না। এখানে এক্সপার্টরা কাজ করছে, রেগুলেটররা কাজ করছে, গভর্নমেন্টের একটা দৃষ্টিভঙ্গি আছে, ফান্ডিংয়ের একটা বিষয় আছে। সুতরাং এই সমস্ত বাস্তবতাগুলোকে বিবেচনায় রেখেই বাংলাদেশ ব্যাংকের একটা টেকনিক্যাল টিম, তারা একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করে ফেলেছে। তো সেটা জারি হলে আমরা ওইটা ইমপ্লিমেন্ট করব। এবার সেখানে যেমন আমি একটা উদাহরণ দিই, এই যেমন আপনি বলেন যে 2 লাখ টাকা তুলতে পারবে, আমরা আশা করি না যে সবাই 2 লাখ টাকা তুলবে। আমরা বলি যে প্রয়োজন মাফিক তোলেন। যারা ক্যান্সার পেশেন্ট অথবা ডায়ালিসিস পেশেন্ট, তাদের তো নিয়মিত টাকার দরকার হয়। এইরকম এদের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করব। আর সবারটাই প্রোটেক্টেড, কিন্তু আপনি এই জাতির সামগ্রিক স্বার্থে আপনার একটু ধৈর্য ধরে এটাকে ধাপে ধাপে নিতে হবে। তার কারণ বড় ধরনের একটা মেচাকার তো অতীতে যারা করে গেছেন, সেটাকে পূরণ করতে তো একটু সময় দিতে হবে। আমি একদম শেষ প্রশ্ন করব, সম্মিলিত ইসলামী ব্যাংকের চ্যালেঞ্জ এবং বাস্তবতা যেটা আসলেও বাস্তবতা যেটা, এটা সম্পর্কে আপনি একটু বলবেন। এই 75 লাখ গ্রাহক এবং ইন এডিশন নতুন গ্রাহক, তাদের আস্থা অর্জন করাটাই হচ্ছে ব্যাংকের 1 নম্বর চ্যালেঞ্জ। সুতরাং আমার এমন সব নীতি, দৃষ্টিভঙ্গি এবং অ্যাকশন প্ল্যান নিতে হবে যাতে করে আমার কথা এবং কাজে মিল থাকে, তাহলে আমার আস্থা অর্জন করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ বাণিজ্যের আলাপে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন।